প্রেত চক্র। এখানে ভয় ও ভূত দুটোই পাবে। নমস্কার, তোমরা শুনছো প্রেত চক্র। তোমরা যে যেখান থেকে শুনছো সকলকে একসাথে স্বাগত জানাচ্ছি প্রেত চক্রের 107 নম্বর এপিসোডে। আমি শুভ রয়েছি তোমাদের সাথে। প্রত্যেক সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবারের মতো আজ সোমবারও তোমাদের জন্য কিছু সত্যি ভৌতিক ঘটনা নিয়ে হাজির হয়েছি। প্রথম যে ঘটনাটা শোনাবো সেই ঘটনাটা পাঠিয়েছে বাংলাদেশ থেকে আমাদেরই একজন শ্রোতা বন্ধু। ঘটনাটা অনেক দিন আগেই আমাকে পাঠিয়েছিল। আজ আমি সেই ঘটনাটা শোনাবো। একটা খন্নাস জিনের ঘটনা। এর আগে কোনো চ্যানেলে খন্নাস জিনের ঘটনা শোনানো হয়নি, তাই আজকের এপিসোডটা একদম এক্সক্লুসিভ হতে চলেছে। আর দ্বিতীয় ঘটনাটা সম্পর্কে এখনই কিছু বলছি না, তোমরা পুরো এপিসোডটা শোনো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তাই আজ বেশি কথা না বাড়াই, স্টোরি সেকশনে পূজা, সাউন্ড, গ্রাফিক্স এবং ঘটনা পাঠে আমি শুভ। চলো আজকের প্রথম ঘটনাটা শুনে ফেলি। শুভদা, তুমি কেমন আছো? আশা করি ভালো আছো। প্রেত চক্রের সঙ্গে আমি অনেক দিন ধরেই আছি। অনেক ঘটনা শুনেছি, শুনে সত্যি ঘটনা বলেই মনে হয়েছে। আর তুমি যেভাবে ঘটনাগুলো শোনাও, বিশেষ করে তোমার উপস্থাপনা আমার খুব ভালো লাগে। যাই হোক, এবার আসল ঘটনাটা বলি। আমার কাছেও একটা সত্যি ভৌতিক ঘটনা আছে। ব্যাপারটা আমার সাথেই ঘটেছিল প্রায় 1 বছর আগে। ঘটনাটা যখন ঘটে তখন আমার বয়স 23। আমার নাম রোকেয়া, বাংলাদেশ থেকে। কিন্তু আমি আমার সম্পূর্ণ ঠিকানাটা বললাম না। কেন বললাম না সেটা ঘটনার শেষে জানতে পারবে। ব্যাপারটা শুরু হয় 2023 সালে ফেব্রুয়ারি মাসে। তারিখটা মনে না থাকলেও দিনটা মনে আছে। সেদিন ছিল বৃহস্পতিবার। ঘটনায় যাবার আগে বলে রাখি, আমি তখন কোনো নামাজ কালাম পড়তাম না, আল্লাহর ইবাদত বান্দেগিও করতাম না। এবার ঘটনাটা শুরু করছি। হালকা হালকা শীত পড়ছে তখন। একদিন রাতে আমার খুব জোরে টয়লেট পায়। উঠে ঘড়িতে দেখি সময় তখন প্রায় রাত 1টা। আমি বিছানা থেকে নেমে টয়লেটের দিকে যাচ্ছি। এখানে আমার বাড়ির কিছুটা বর্ণনা দেওয়া দরকার। আমার ঘর থেকে বেরিয়েই বারান্দা। বারান্দায় বেরিয়ে ডান দিকে হেঁটে গেলে সামনে একটা দরজা পড়ে। ওই দরজাটা দিয়ে আমাদের বাড়ির পেছন দিকটায় যাওয়া যায়। ওই দরজা দিয়ে বেরিয়ে সোজা একটু হেঁটে গেলেই বাথরুম। বাথরুমের পেছন দিকে ছোট একটা বাঁশঝাড় ছিল। আমি বারান্দা দিয়ে হেঁটে এসে পেছনের দরজাটা খুলে বাথরুমের দিকে এগিয়ে যাচ্ছি। অনেকটাই রাত, ভয় লাগছিল, কিন্তু বাবা মা যেহেতু গভীর ঘুমে ঘুমাচ্ছে তাই তাদের আর ডাকলাম না। বাইরে যাওয়ার আগে আমি বাইরের আলোটা জ্বেলে নিলাম। তারপরে গেট খুলে বাইরে বেরিয়ে বাথরুমে ঢুকলাম। বাথরুমে ঢোকার পর থেকে আমার অস্বস্তি লাগতে শুরু করলো। মনে হলো বাথরুমের ভেতরটা স্বাভাবিকের থেকে বেশি গরম হয়ে আছে। তখনও হালকা হালকা শীত ছিল। আমি বাথরুমে কাজ সেরে যখন আবার ঘরের দিকে আসছি, পেছন দিক থেকে মনে হলো একটা শীষের মতন শব্দ শুনতে পেলাম। মনের ভুল ভেবে এসে ঘরে ঢুকে শুয়ে পড়লাম। ওই দিন আর তেমন কিছু ঘটেনি, কিন্তু এর পর থেকে আমার সাথে অনেক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। এর ঠিক পরদিনই রাতে আবার আমি বাথরুমে যাব বলে উঠলাম। ওই দিন যখন বাথরুম থেকে কাজ সেরে ঘরের দিকে ফিরে আসছি, মনে হলো এবার পেছন দিক থেকে কেউ আমার নাম ধরে ডাকলো। আমার মা সবসময় বলতো, যদি রাতের বেলা পেছন দিক থেকে কেউ যদি নাম ধরে ডাকে, শুধু যেন ঘাড় না ঘুরিয়ে দেখি, পুরো শরীর ঘুরে যেন পেছন দিকে তাকাই, আর 3 বার না ডাকা পর্যন্ত সেই ডাকের কোনো উত্তর না দিতে। যখন আমার মনে হলো পেছন থেকে কেউ আমার নাম ধরে ডাকছে, তখন আমি পুরো শরীর ঘুরিয়ে পেছনের দিকে তাকিয়ে দেখলাম পেছনে কিছুই নেই। ওই দিন আমি খুব ভয় পেয়েছিলাম। এরপর থেকে আমার মনে হতো আমার সঙ্গে যেন সবসময় কেউ একজন আছে। দিনের বেলা অতটা বুঝতে পারতাম না, কিন্তু সন্ধ্যার পর থেকে মনে হতো সব সময় কেউ একজন ছায়ার মতো আমার সঙ্গে লেগে আছে। দেখতে পেতাম না, কিন্তু আমি ফিল করতে পারতাম। এইভাবে
প্রায় মাস খানেক কেটে যায়। মাঝে মাঝে এইরকম ছোটখাটো ঘটনা ছাড়া তেমন কিছুই ঘটতো না। একদিন ভালোই গরম পড়েছিল, তাই ঘরের জানলা খুলে রেখেছিলাম। খাওয়া দাওয়া সব হয়ে গেছে, জানলার ধারে বসে ফোনটা ঘাঁটছি। মনে হলো জানলার বাইরে থেকে কেউ আমায় শীষ দিয়ে ডাকছে। প্রথমে আমার মনের ভুল মনে হলো, কিন্তু তারপর থেকে অনেকবার ওই শীষের শব্দ শুনেছি। একসময় খুব ভয় পাই, তাই জানলাটা বন্ধ করে ঘুমিয়ে পড়ি। এরপর থেকে আমার সাথে এই সব ঘটনাগুলো ঘটা আরও বেড়ে যায়। সন্ধ্যার পর থেকে সব সময় মনে হতো পেছন থেকে আমার নাম ধরে কেউ যেন ডেকেই চলেছে। কেউ সেই ডাক শুনতে পেত না, আমি পেতাম। একদিন রাত 2টো নাগাদ আমি বাথরুমে যাই। বাথরুম থেকে যখন ঘরে ফিরছি, পেছন থেকে স্পষ্ট গলায় কেউ আমার নাম ধরে ডাকলো। এবার আমি সবকিছু ভুলে পেছনে ঘাড় ঘুরিয়ে দেখলাম। অন্ধকারের মধ্যে দেখলাম একটা কালো মূর্তি, লম্বায় একটা 12 কি 13 বছর বয়সী ছেলের মতো হবে, মুখটা অনেকটা ছাগলের মতন। আমি প্রচণ্ড ভয়ে সেখান থেকে দৌড়ে ঘরে এসে দরজা বন্ধ করে দিই। তারপরে আয়তাল কুরসি পড়ে শরীরে ফু দিয়ে শুয়ে পড়ি। ওই রাতের ঘটনার পর আমার সাথে যা যা ঘটেছে ওই কথা মনে করলে এখন আমার শরীর শিউরে ওঠে। এরপর থেকে আমার সব সময় মনে হতো আমার সঙ্গে কেউ যেন রয়েছে। যেখানেই যাই সেখানে একই রকম অনুভূতি। রাতে যখন শুয়ে থাকতাম মনে হতো আমার শরীরে কেউ হাত বোলাচ্ছে। এমনকি রাতে যখন ঘুমাতাম, ঘুমের মধ্যে মনে হতো আমার সাথে কেউ শারীরিক সম্পর্ক করছে। আমি উঠে বসতে চাইলেও বসতে পারতাম না। একসময় আমি কান্না করতাম। সকালে যখন ঘুম থেকে উঠতাম গায়ে হাতে খুব ব্যথা অনুভব করতাম। যখন বাথরুমে গোসল করতে যেতাম আমার মনে হতো কেউ যেন লুকিয়ে লুকিয়ে আমায় দেখছে। ওই দিন রাতের ঘটনাটা আমার স্বপ্ন বলে মনে হয়েছিল, কিন্তু পরদিন যখন গোসল করতে গেলাম গিয়ে খেয়াল করলাম আমার শরীরে গোপন স্থানগুলোতে অনেক আঁচড়ের দাগ। আমি বেশ অবাক হলাম এই দেখে যে এত আঁচড়ের দাগ আমার শরীরে লাগলো কি করে। এরপর থেকে রোজ রাতে একই স্বপ্ন দেখতাম। মনে হতো কেউ আমার সাথে শারীরিক সম্পর্ক করছে। ঘুমের মধ্যে কান্না করতাম, কিন্তু এর বেশি কিছুই করতে পারতাম না। আঁচড়ের দাগগুলো এমন জায়গায় মাকে দেখাতে লজ্জা পেতাম আর খুব ভয় লাগতো, কারণ মা যদি উল্টো পাল্টা কিছু ভাবে। এই ভয়ে আমি সবসময় বড় হাতাওয়ালা ড্রেস পরতাম। রাতে ঘুমাবার পরে এই রকম ঘটনা ঘটার ফলে অনেক রাত আমি না ঘুমিয়ে কাটিয়েছি। দিনের বেলা ঘুমাতাম। আস্তে আস্তে আমি বাইরে বেরানো বন্ধ করে দিলাম, কোথাও যেতাম না, সব সময় ঘরে থাকতাম। এইভাবে রাতের পর রাত জেগে থাকায় আমার শরীর একসময় খুব খারাপ হয়ে যায়। এতটাই খারাপ হয়ে যায় আমি বিছানা থেকে উঠে বাথরুমে যেতে পারতাম না। বাড়ির লোক আমায় ডাক্তার দেখায়, কিন্তু আসল ঘটনাটা কেউ জানতো না। একসময় এমন হয় আমি বিছানা থেকে উঠতে পারতাম না, মা ধরে ধরে আমায় বাথরুমে নিয়ে যায়। ওই দিন মা যখন আমার গোসল করাতে যায় তখন আমার শরীরের আঁচড়ের দাগ দেখে খুব অবাক হয়ে যায় এবং আমার কাছে ব্যাপারটা জানতে চায়। তখন আমি সব ঘটনা মাকে খুলে বলি। মা আমার কথাগুলো বিশ্বাসও করে। তারপর মা পাশের পাড়ার মসজিদের বড় হুজুরের সাথে কথা বলে। বড় হুজুর তখন আমায় মসজিদে নিয়ে যেতে বলে, কিন্তু আমার শরীর খারাপ থাকায় পরে তিনি নিজেই আমাদের বাসায় আসেন। বড় হুজুর আমার থেকে সম্পূর্ণ ঘটনাটা জানতে চায়। আমি পুরো ঘটনাটা ওনাকে খুলে বলি। আমি যে একটা ছায়ামূর্তি দেখতে পেয়েছিলাম সেটাও ওনাকে বলি। সব শুনে বড় হুজুর বলে যে আমার উপর একটা জিনের আছর আছে। এরপরে কিছুটা ঘটনা আমি জানি না, পরে মায়ের কাছ থেকে শুনেছি। বড় হুজুর আমার শরীরে ওই জিনকে হাজির করেই ওই জিনের পরিচয় জানতে চায়। হুজুর নাকি অনেক কষ্ট করে ওই জিনের পরিচয় জানতে পারে। ওই জিনের নাম ছিল খন্নাস। আর ওই জিন আরও বলে যে আমায় নাকি তার খুব পছন্দ, সে আমায় কখনোই ছেড়ে যাবে না। এই বলে ওই জিন চলে যায়। তারপর আমি অজ্ঞান হয়ে যাই। পরে হুজুর আমায় 7 মসজিদের মাটি আরও নানান রকমের জিনিস দিয়ে
একটা তাবিজ তৈরি করে আমার ডান হাতে পরিয়ে দেয় আর আমায় কিছু আমল দেয় আর 5 ওয়াক্ত নামাজ পড়তে বলে আর কিছু জিকির করতে বলে আর বলে যে যখন আমি গোসল করতে যাব বাথরুমে ঢোকার আগে যেন আমি বিসমিল্লাহ বলে তারপরে ঢুকি। এরপর থেকে আমি হুজুরের কথা মতো সব কিছুই পালন করতে থাকি। প্রথম কয়েকদিন আমার অস্বস্তি লাগলেও পরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যায় আর আমি ওই খারাপ স্বপ্নটাও দেখতাম না। পরে একদিন হুজুরের কাছে গিয়ে আমি ওই খন্নাস জিন সম্পর্কে অনেক কথা জানতে পারি, সেটা এখানে তুলে ধরলাম। হুজুর বলে ইবলিশ শয়তান নিজে খন্নাসকে নিজের সন্তান বলে আখ্যা দিয়েছে। খন্নাস জিনকে অনেকে খবিস বলে, এদের মহিলা জাতিকে বলে খবিস। অপবিত্র জায়গায় ও জলাজাতীয় জায়গায় এরা থাকে। এদের কাজ হচ্ছে মানুষের অন্তরে প্রবেশ করে তাদেরকে খারাপ কাজ করতে বাধ্য করা। আমি যেহেতু আগে নামাজ কালাম পড়তাম না, ওই দিন রাতে আমি বাথরুমে যাওয়ার পর আমার ওপর ওই জিনের নজর পড়ে। তারপর থেকে আমার সাথে ওইসব জিনিস ঘটতে শুরু করে। এখন সব ঠিকঠাক আছে। এই ছিল আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। তুমি যদি পড়ে শোনাও আমার খুব ভালো লাগবে। তোমার জন্য ও প্রেতচক্রের বন্ধুদের জন্য অনেক ভালোবাসা বাংলাদেশ থেকে। আজ প্রথমেই আমরা কিন্তু একটা এক্সক্লুসিভ ঘটনা শুনে নিলাম। ঘটনাটি সত্যি আমার কাছে বেশ অবাক করার মতন মনে হলো, তাই তোমাদেরকে শোনালাম। এই রকম ঘটনা কিন্তু আমাদের প্রেতচক্রের আসরে প্রথমবার শোনানো হলো। তাহলে কেমন লাগলো আজকের ঘটনাটা তোমাদের? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও ঘটনাটা বেশি বেশি করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে। আর যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে আমাদের সাথে থেকো। আর তোমাদের কাছেও যদি এইরকম কোনো ইউনিক ঘটনা থাকে তাহলে দেরি না করে আমাদেরকে মেল করে পাঠিয়ে দাও pretchakro23@gmail.com অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে গেলে সমস্ত কিছুই পেয়ে যাবে। আর মনে রাখবে, আমার কাজ হচ্ছে শুধুমাত্র যে ঘটনাগুলো আমার কাছে আসে সেগুলো তোমাদেরকে গল্পের আকারে পড়ে শোনানো। তাই আশা করব তোমরা ঘটনাগুলোকে খোলা মনে শুনবে। বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। চলো তাহলে দ্বিতীয় ঘটনাটা শুনে নেওয়া যাক। আমার নাম পবন সরকার। আমার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটে। ঘটনাটা সত্যি কি হয়েছিল আজও আমার কাছে অজানা, তাই তোমাদের সবার সাথে এই ঘটনাটা শেয়ার করছি। যদি তোমাদের কারোর সাথে এই রকম ঘটনা কখনো ঘটে তাহলে আমাকে প্লিজ জানাবে। আমার চাকরিতে প্রত্যেক 5 বছর অন্তর অন্তর বদলি হয়। 2007-এ বদলি হলাম মেদিনীপুরে। তখন আমার বয়স 29। স্ত্রীকে মা বাবাকে দেখবার জন্য কলকাতায় রাখতে বাধ্য হলাম। আমার অসুস্থ মাকে দেখাশোনা করার জন্য শহর ছেড়ে দুজনের থাকাটা মুশকিল। ঠিক করলাম শনিবার করে আমি বাড়ি আসব আর সোমবার ভোরে আবার চলে যাব। সেই অনুযায়ী পারমিশন নিলাম। অফিস করে সন্ধ্যায় 6:45-এর বাস ধরতাম। প্রায় 8টার সময় কোলাঘাটে পৌঁছে যেতাম। এইভাবেই চলছিল। একটু কষ্ট হলেও অন্তত রাত্রে বাড়িতে আসতে পেতাম। একদিন অফিসের কাজে অনেক দেরি হয়ে গেল। কাজ সেরে যখন উঠলাম তখন প্রায় রাত 9টা। তখনকার দিনের লাস্ট বাস 9:15। কোনো মতে রিক্সাওয়ালাকে ডবল ভাড়া দিয়ে বাস স্ট্যান্ডে যখন পৌঁছালাম তখন বাস ছাড়ে। যাই হোক, শেষ মুহূর্তে জায়গা পেয়ে গেলাম। বাসটা ভালোই চলছিল। কিছুক্ষণ চলবার পর বাসটা খারাপ হয়ে গেল। ঠিক করতে করতে প্রায় ঘন্টাখানেক লেগে গেল। যখন হাওড়া এসে পৌঁছালাম তখন রাত 1:30 বাজে। কোনো লোক নেই চারিদিকে। শীতের দিন, ঘন কুয়াশা, কিছুই ভালো করে দেখা যাচ্ছে না। রাস্তায় তেমন কোনো লাইটও নেই। তারপর আমি একা, একটাও লোক নেই কোথাও। আমার বাড়ি হাওড়া স্টেশন থেকে বাস ধরলে 10 মিনিট, কিন্তু রাস্তায় কোনো বাস নেই আর হেঁটে গেলে 20 মিনিট মতন সময় লাগে। অনেকক্ষণ বাসের জন্য দাঁড়িয়ে থেকে যখন বাস পেলাম না তখন হাঁটতে লাগলাম, কিন্তু রাস্তায় কোনো লোক নেই। হঠাৎ করে কোথার থেকে দেখি একটা লোক যাচ্ছে।
স্যুট বুট পরা। ভাবলাম এত রাতে এমন স্যুট বুট পরা লোক কোথা থেকে এলো। আবার খুশিও হলাম, যাক একা একা যেতে হবে না। তাই লোকটাকে পেছন থেকে ধরবো বলে জোরে জোরে হাঁটতে লাগলাম। কিন্তু অবাক করার বিষয় হলো, আমি যতই আগাচ্ছি লোকটাকে আমি কিছুতেই ধরতে পারছি না। সেজন্য আমার থেকে আরো আগে চলে যাচ্ছে। আমি লোকটার পিছু করতে লাগলাম। কিন্তু অবাক করা বিষয় হলো, কিছুক্ষণ পর আমি নিজেকে আবিষ্কার করলাম একটা অচেনা জায়গায়, যেখানে আমি কিছুই চিনি না। কথাটা ভাবতেই আমার বুকের ভেতরটা থরথর করে কাঁপতে লাগলো। আশেপাশে অনেক লোকজন, কিন্তু তাদের মুখগুলো বিভৎসভাবে পোড়া। কাউকেই আমি চিনতে পারছি না। হঠাৎ করে একজন এসে আমার ঘাড়টা টেনে ধরে, বুকে কামড় দিল। যন্ত্রণায় আমি ছটফট করতে লাগলাম। একটা লোক একটা ধারালো ছুরি নিয়ে আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমার সমস্ত আশা শেষ। মনে হলো আমি এখনই মারা যাব। তারপরে লোকটা আমার গলায় ছুরি চালিয়ে দিল। আমি ছটফট করতে করতে ফ্লোরে গড়িয়ে পড়লাম। তারপর আমি নিজেকে আবিষ্কার করলাম একটা নাইট ক্লাবের সামনে। পুলিশ আমার চোখে মুখে জলের ছিটা দিচ্ছে। আমার জ্ঞান ফেরায়। আমার জ্ঞান ফিরতেই আমি এক বোতল জল শেষ করে ফেললাম। তারপরে পুলিশ আমাকে জিজ্ঞাসা করলো, এত রাতে আমি এখন এখানে কি করছি। আমি সব ঘটনা খুলে বললাম, কিন্তু তারা পুরো ঘটনাটা বিশ্বাস করলো না। আমায় থানায় নিয়ে গেল। আমি থানা থেকে বাড়ির লোককে ফোন করলাম এবং বাড়ি থেকে আমার বাবা এবং বউ এসে আমাকে ছাড়িয়ে নিয়ে যায়। পরে একটু খোঁজ নিয়ে জানতে পেরেছিলাম ওই নাইট ক্লাবটা 1 বছর হয়েছে বন্ধ হয়ে গেছে। ওখানে নাকি একটা খুন হয়েছিল। সেই দিন রাতে আমার সাথে কি ঘটেছিল সত্যি তার উত্তর আমি আজও খুঁজে পাইনি। জানি না ওটা আমার হ্যালুসিনেশন ছিল কিনা, নাকি সত্যি সেই সব জিনিস আমি নিজের চোখে দেখেছিলাম। তাহলে কেমন লাগলো আজকের 107 নম্বর এপিসোডটা? এই এপিসোডগুলো করতে অনেক কষ্ট, অনেক পরিশ্রম লাগে এবং অনেক সময় লাগে। তাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা প্লিজ যারা ঘটনাগুলো শুনছো এপিসোডটাকে শেয়ার করে দাও বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে আমাদের পাশে থেকো। আর তোমাদের কাছেও যদি এরকম কোনো ইউনিক ভৌতিক ঘটনা থাকে তাহলে তাড়াতাড়ি ঘটনাগুলো লিখে মেল করে পাঠিয়ে দাও আমাদের কাছে। কিভাবে পাঠাবে আরেকবার মনে করিয়ে দিই, প্রেতচক্র23@gmail.com অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে। হতে পারে পরবর্তী এপিসোডে তোমার পাঠানো ঘটনায় শোনানো হবে আমাদের প্রেতচক্রের আসরে। আর মনে রাখবে, প্রেতচক্র কোনো কাল্পনিক বা অলৌকিক ঘটনাকে কখনোই সমর্থন করে না। প্রেতচক্রের কাজ শুধুমাত্র তোমাদের মনোরঞ্জন করা। তাই আশা করব তোমরা ঘটনাগুলোকে খোলা মনে শুনবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন এপিসোডে বৃহস্পতিবার নতুন কিছু ভয়ঙ্কর ঘটনার সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর প্রেতচক্রের ঘটনাগুলো শুনতে থেকো। নমস্কার।